আচ্ছা, ওয়েলকাম টু দ্য স্টুডেন্টস, 7th সেমিস্টার মাইনিং, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া। I am your teacher, Majidul Rahman, instructor, Department of Mining and Mine Survey Technology, Bogura Polytechnic Institute. Petroleum oil design and completion. This is the 7th semester course. This course curriculum TCP আমরা এটা জানি যে হচ্ছে টি তে হচ্ছে থিওরি 2 ক্রেডিট, সরি থিওরি হচ্ছে 2 ক্রেডিট আর প্র্যাকটিক্যাল হচ্ছে 3 ক্রেডিট। এই টোটাল মিলে হচ্ছে আমাদের সরি প্র্যাকটিক্যাল 1 ক্রেডিট, 3:2 হচ্ছে 1 আর হচ্ছে দুইটা থিওরি মানে হলো 2 ক্রেডিট, তাহলে টোটাল হচ্ছে আমাদের এই ক্রেডিট হচ্ছে 3। Now, why we study petroleum oil design and completion? আমরা কেন পেট্রোলিয়াম অয়েল ডিজাইন এবং কমপ্লিশন এই কোর্সটা স্টাডি করব আমাকে আগে জানতে হবে, তাই না? যে আসলে কি আমাদের টার্গেট কি, আর আমরা জানি যে পেট্রোলিয়ামটা কি, অয়েল কি, অয়েল ডিজাইন কি, কমপ্লিশন কি। তোমরা সবাই জানো যে হাইড্রোকার্বন প্রোডাকশন মানে অনুসন্ধান এবং প্রোডাকশন, এই প্রক্রিয়াটার জন্যই আমরা মূলত হচ্ছে এই পেট্রোলিয়াম অয়েল ডিজাইন এবং কমপ্লিশন কোর্সটা স্টাডি করব। এখানে একটু হালকা করে বলা আছে, এইম অফ পেট্রোলিয়াম অয়েল ডিজাইন এন্ড কমপ্লিশন টু বি এবল টু ডেভেলপ নলেজ। আমরা কি করতে চাই? আমাদের নলেজ ডেভেলপ করতে চাই, আমাদের ডেভেলপ করতে চাই স্কিল, যেটা আমরা দক্ষতা বলি, and attitude in the area of petroleum oil design and completion with special emphasis on oil planning, oil design and oil completion. তাহলে আমরা এখানে বলছি কি, আমরা এখানে বলছি দেখো যে আমাদের নলেজ গ্যাদার করতে চাই কিসের উপর? ওয়েল প্ল্যানিং এর উপর, ওয়েল ডিজাইনের উপর এবং ওয়েল কমপ্লিশনের উপর। প্রথমত আমরা নলেজ গ্যাদার করতে চাই, তারপরে আমরা দক্ষ হতে চাই এবং আমাদের অ্যাটিটিউড পরিবর্তন করতে চাই। আসলে নলেজ এবং স্কিল এই দুইটা যদি আমরা অর্জন করতে পারি তখনই আমাদের অ্যাটিটিউডটা গ্রো করবে, আদারওয়াইজ আমরা কখনো আমাদের অ্যাটিটিউড গ্রো করতে পারবো না। শর্ট ডেসক্রিপশন অফ দ্য কোর্স। এই কোর্সের আমাদের কোন কোন বিষয়গুলো আমরা স্টাডি করব? আমরা ওয়েল ডিলিং প্রসেস এটা স্টাডি করব, ওয়েল প্ল্যানিং, ওয়েল ডিলিং ডিজাইন, কেসিং ডিজাইন, ডিলিং বিট ডিজাইন, ডিলিং ফ্লুইড, সিমেন্টিং, কোরিং, ওয়েল কন্ট্রোল অ্যান্ড ব্লোআউট প্রিভেন্টেশন, ওয়েল কমপ্লিশন অ্যান্ড টেস্টিং। অর্থাৎ এই শর্ট ডেসক্রিপশন এখানে বলা হলো যে ওয়েল ড্রিলিং প্রসেস, আমরা ওয়েল ড্রিলিং কিভাবে করতে হয় তার প্রসেসগুলো জানবো। আমরা এখানে জানবো কিভাবে ওয়েল প্ল্যানিং করতে হয়, কিভাবে ওয়েল ডিজাইন করতে হয়, কিভাবে কেসিং ডিজাইন করতে হয়, কিভাবে ডিল বিট ডিজাইন করতে হয়, ডিলিং ফ্লুইড সম্পর্কে আমরা জানবো, সিমেন্টেশন সম্পর্কে জানবো, কোরিং সম্পর্কে জানবো এবং ওয়েল কন্ট্রোল করতে পারবো, ব্লোআউট প্রিভেন্টেশন করতে পারবো এবং ওয়েল কমপ্লিশন এন্ড টেস্টিং, অর্থাৎ ফাইনালি আমরা ওয়েলটাকে হচ্ছে কমপ্লিট করতে পারবো এবং টেস্ট করতে পারবো। তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা এই ওয়েলটা এখন কাজের জন্য উপযোগী। তার মানে আমাদের পুরো সাবজেক্টটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেস। আজকে আমরা যেটা পড়াবো, আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক অফ ওয়েল ড্রিলিং প্রসেস, এটা আমাদের চ্যাপ্টার 1। এর মধ্যে হচ্ছে আমাদের প্রথমে আমরা হচ্ছে ডেফিনেশন পড়বো, ওয়েল ড্রিলিং কাকে বলে, পারপাস অফ ওয়েল ড্রিলিং পড়বো, অর্থাৎ ওয়েল ড্রিলিং এর উদ্দেশ্যগুলো কি, ক্লাসিফাই পড়বো, ডিফাইন টাইপ অফ ওয়েলস ড্রিলিং। আমরা হচ্ছে ডেফিনেশন পড়বো হরিজন্টাল এন্ড ডিরেকশনাল ড্রিলিং, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দ্য ওয়ার্ল্ড
এখন আমরা হরিজন্টাল ড্রিলিং করি এবং ডিরেকশন ড্রিলিং করি, এটা খুবই কমপ্লিকেশন এবং হলো লেটেস্ট মেথড বা টেকনোলজি। আমরা কেবল টুল ডিল সম্পর্কে হচ্ছে বর্ণনা বা আমরা হচ্ছে ডিসক্রাইব করব, আমরা রোটাই ডিল সম্পর্ক। আসলে ডিলিং এর অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে মেইনলি আমরা হচ্ছে কেবল টুল ডিলিং এবং হচ্ছে রোটাই ডিলিং প্রসেস করব। ডিলিং রিস্ক সম্পর্কে আমরা জানবো এবং ডিলিং হ্যাজার্ড এবং কন্ট্রোলিং প্রসেস, এই বিষয়গুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারটায় জানবো। প্রথমে আমরা আসি ওয়েল ড্রিলিং কাকে বলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সবাই যে ওয়েল ড্রিলিং ইজ দ্য প্রসেস অফ ড্রিলিং এ হোল, অর্থাৎ ওয়েল ড্রিলিং হলো একটা প্রসেস কিসের জন্য? ড্রিলিং করার জন্য, মানে ড্রিল এ হোল অর্থাৎ একটা গর্ত করার জন্য। আসলে গর্তটা কি হবে আমার উদ্দেশ্য থাকবে, তাই না? ইন দ্য গ্রাউন্ড ফর দ্য এক্সট্রাকশন অফ ন্যাচারাল রিসোর্স, অর্থাৎ আমার যে ন্যাচারাল রিসোর্স গুলো আছে এগুলো এক্সট্রাক্ট করার জন্য। যেমন বলা হয়েছে such as গ্রাউন্ড ওয়াটার, ব্রাইন, ন্যাচারাল গ্যাস or petroleum for the injection of a fluid from surface to a subsurface reservoir or for subsurface formation, evaluation or monitoring। তাহলে আমরা এখানে যদি একটু বলি এইভাবে যে ওয়েল ড্রিলিং একটা প্রসেস, কিসের প্রসেস? এ ড্রিল হোল, একটা মানে ড্রিল করার প্রসেস। কিসের জন্য? আমাদের যে ন্যাচারাল রিসোর্স গুলো আছে এগুলো এক্সট্রাক্ট করার জন্য। যেমন ন্যাচারাল রিসোর্স গুলো কি আছে? আমাদের পানি, পানি নিঃসন্দেহে আমাদের হচ্ছে একটা ন্যাচারাল রিসোর্স। ব্রাইন, এখানে ব্রাইন বলতে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে পদার্থকে বোঝানো হয়েছে। ন্যাচারাল গ্যাস, আমরা প্রাকৃতিক গ্যাস যেটা বলি, এখানে যদি অর পেট্রোলিয়াম আমরা বলছি, পেট্রোলিয়াম বললে সেখানে হচ্ছে হাইড্রোকার্বন বোঝানো হয়, এই জন্য ন্যাচারাল গ্যাস অর পেট্রোলিয়াম বলা হয়েছে। অথবা আমাদের বাংলাদেশে এখন এই কন্ডিশনটা আমরা হচ্ছে করি না, উন্নত বিশ্বগুলো এই কাজগুলো তারা করে থাকে, যে তারা এই যে বৃষ্টি হচ্ছে এই পানিটাকে তারা সাগরে ফেলে দিতে চায় না, তারা এই পানিটাকে ধরে রেখে তারা হচ্ছে ইনজেকশন ওয়েল করে এই ওয়েলের মাধ্যমে এই পানিটাকে নির্দিষ্ট লেয়ারে তারা হচ্ছে সংরক্ষণ করে। এই জন্য বলা হচ্ছে ইনজেকশন অফ এ ফ্লুইড ফ্রম দ্য সারফেস, অর্থাৎ সারফেসে যে ফ্লুইডটা আছে সেটাকে আমরা ইনজেক্ট করে সাবসারফেস রিজার্ভারে হচ্ছে জমা রাখি, যেটা আমরা ভবিষ্যতে এটা ইউজ করতে পারি। তো তোমরা সবাই বুঝতে পারছো ওয়েল ড্রিলিং কাকে বলে। মাঝে মাঝে একজনকে রেসপন্স করবা। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, রেসপন্স করে সঙ্গে সঙ্গে মিউট করে দিবা। জি স্যার। আচ্ছা, ড্রিলিং, পারপাস অফ ওয়েল ড্রিলিং, এই ড্রিলিং এর উদ্দেশ্যগুলো কি? ড্রিলিং ইজ অ্যান ইম্পর্টেন্ট মেথড ফর প্রসপেক্টিং সাবসারফেস রকস অ্যান্ড অর ওর ডিপোজিট, অর্থাৎ এটা একটা ইম্পর্টেন্ট মেথড কিসের জন্য? সাবসারফেস রক প্রসপেক্টিং করার জন্য, অথবা হচ্ছে ওর ডিপোজিট যেগুলো আছে সেগুলো প্রসপেক্ট করার জন্য। ইন দ্য ড্রিলিং ডাটা আর কালেক্টেড বাই ডিরেক্ট পেনিট্রেশন অফ সাবসারফেস রক বাই ড্রিল হোল, অর্থাৎ আমরা ড্রিলিং ডাটাগুলো কালেক্ট করি কিভাবে? সরাসরি হচ্ছে সাবসারফেসে যে রক গুলো আছে সেখানে ড্রিল হোল করে। The sample of rock are obtained in the form of cylindrical core or rock fragments। আমরা যে স্যাম্পলগুলো পাই একটা সিলিন্ড্রিক্যাল কোরের মতো, অর্থাৎ আমরা যদি একটা পাইপ থাকে সেই পাইপের কিছু অংশে যদি মনে করি যে হ্যাঁ আমরা এখানে এই রক স্যাম্পলগুলো নেব, এটা আমরা সরাসরি আসলে যদি ক্লাসটা হতো তখন আমরা বুঝাইতে পারতাম আরো ভালো করে। দ্য ড্রিল হোল প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন, আমাদের কি কি ইনফরমেশন দেয় ড্রিল হোলগুলো? সাইজ, শেপ, মরফোলজি অফ দ্য ওর বডি, অর্থাৎ আমাদের যে ওর বডিটা আছে তার সাইজটা সম্পর্কে আমরা জানতে পারি, তার শেপটা সম্পর্কে জানতে পারি, তার মরফোলজি সম্পর্কে জানতে পারি। জিওলজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড নাম্বার অফ দ্য লোডস প্রেজেন্ট, অর্থাৎ ওখানকার জিওলজিক্যাল স্ট্রাকচারটা কেমন এবং তার মধ্যে কি কি ধরনের হচ্ছে ফসিল
বিদ্যমান, ফসিল অথবা আমরা বলতে পারি হচ্ছে ওখানে কি ধরনের ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, ঠিক আছে, উপাদানগুলো কি কি। নেচার অফ দ্য হোস্ট রক, অর্থাৎ যে রকটা আছে সেই রকের আমরা নেচারটা কি সেটা জানি। কম্পোজিশন অ্যান্ড গ্রেড অফ দ্য ওর বডি, তার কম্পোজিশন সম্পর্কে আমরা জানতে পারি। টু প্রডিউস অয়েল অ্যান্ড গ্যাস, আমরা এখানে প্রডিউস করতে পারি অয়েল অ্যান্ড গ্যাস। টু কালেক্ট দ্য স্যাম্পল ফর এক্সপ্লোরেশন অয়েল, আচ্ছা তোমাদের মেবি একজন একটু ইয়াতে আছে, আমি একটু স্যার কাব্য মনে হয় রিকোয়েস্ট দিয়েছে হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ অ্যাকসেপ্ট করতে বলেছে। আচ্ছা আচ্ছা আমি আসলে দেখো তোমাদের যদি এরকম হয় আমাদের সমস্যা হয়ে যায়, কারণ আমরা তো বারবার যদি এইভাবে চলে যাই তখন কিন্তু আমাদের ক্লাসে হ্যাম্পার হবে, তাই না? জি স্যার। তোমরা এটা চেষ্টা করবা যে এরকম যেন না হয়। আচ্ছা আর মনে হয় কেউ নাই, তাই না? তোমরা চেষ্টা করবা 5 মিনিটসের মধ্যেই সবাই হচ্ছে জয়েন করতে, আদারওয়াইজ কিন্তু আমি আর অ্যাকসেপ্ট করব না। আর সবাই হচ্ছে এইটা দিয়ে দাও, হাজিরাটা, না হলে কিন্তু তোমরা শেষ করতে পারবে না, মানে অ্যাবসেন্ট হয়ে যাবা। লিঙ্ক থেকে হাজিরাটা দিয়ে দাও। আচ্ছা সবাই মিউট করো। সবাই মিউট করো। আচ্ছা তোমাদের মনে হয় আমি একটু করি, শেয়ার করি মেবি। হ্যাঁ আচ্ছা এই জায়গাতে দেখো পারপোজ অফ ডিলিং, এখানে আমরা আরো কিছু হচ্ছে পয়েন্ট আমরা করতে পারি, মানে কূপ খননের যে উদ্দেশ্যগুলো আসলে ওয়েল ডিলিং এর। কোন সম্ভাব্য অঞ্চলে তেল বা গ্যাস সে সম্ভাবনা নিশ্চিত করার জন্য আমরা হচ্ছে ওয়েল ডিল করি। যেহেতু তোমরা অনেকে বাংলায় হচ্ছে ক্লাসগুলো চাও, এই জন্য আর কি করছি। খুলিন, আমি ক্লাসে আছি, আমি পরে ফোন দেবো। তোমার কয়টায় ক্লাস? আচ্ছা আমি হচ্ছে পরে দিয়ে দেবো। হ্যাঁ তাহলে আমরা কি বললাম, কোন সম্ভাব্য অঞ্চলে তেল বা গ্যাসের সম্ভাবনা নিশ্চিত করার জন্য ড্রিলিং করা হয়। তাহলে এটা একটা পয়েন্ট হতে পারে। ভূ অভ্যন্তরের বিভিন্ন স্তরের তথ্য সংগ্রহের জন্য ড্রিলিং করা হয়। আমরা কিন্তু ইংলিশে এই বিষয়গুলো বলছি। তেল বা গ্যাসের উত্তোলনের জন্য ড্রিলিং করা হয়। আমরা এখানে বলছি দেখো টু প্রডিউস অয়েল অ্যান্ড গ্যাস। ড্রিলিং এর মাধ্যমে ভূগর্ভস্থ বিভিন্ন স্তরের গঠন সম্পর্কে, যেটা আমি দেখো এখানে বলছি, জিওলজিক্যাল স্ট্রাকচার এন্ড নাম্বার অফ লোডস প্রেজেন্ট। ভূগর্ভস্থ পানির সন্ধান বা উত্তোলনের কাজে ড্রিলিং করা হয়। এবং আমরা কয়লা উত্তোলনের জন্য হচ্ছে ড্রিলিং করি না, বাট কয়লা অনুসন্ধানের জন্য আমরা ড্রিলিং করি। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো তোমরা আরেকটু দেখবা ভালো করে। ক্লাসিফাই ডিফাইন টাইপ অফ ড্রিলিং, আমাদের যে ড্রিলিং গুলো আছে তারকে আমরা ক্লাসিফাই করি, আমরা বিভিন্ন বিভাগে হচ্ছে এটা ভাগ করে থাকি। যেমন অগার ড্রিলিং, পারকিউশন রোটারি এয়ার ব্লাস্ট ড্রিলিং, আমরা সংক্ষেপে কিছু র্যাব বলি, এয়ার কোর ড্রিলিং, কেবল টুল ড্রিলিং, রিভার্স সার্কুলেশন ড্রিলিং, ডায়মন্ড কোর ড্রিলিং, হাইড্রোলিক রোটারি ড্রিলিং যেটা আমরা রোটারি ড্রিলিং বলে থাকি, এবং সনিক ড্রিলিং যে ভাইব্রেটরি ড্রিলিং। তা তোমাদের যদি আসে ক্লাসিফাই ডিফারেন্ট টাইপস অফ ড্রিলিং, তোমরা জাস্ট এই কয়েকটা হচ্ছে নাম এখান থেকে দিয়ে দিবা। একজ্যাক্ট বলার দরকার নাই যে হচ্ছে 5 প্রকার কিংবা 4 প্রকার কিংবা 8 প্রকার, এগুলো কোনো কিছু বলার দরকার নাই। তোমরা হচ্ছে ওয়েল ড্রিলিং বিভিন্ন প্রকার হতে পারে,
যেমন এই নামগুলো দিয়ে দিবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই জায়গাতে এখন দেখো হরিজন্টাল ডিলিংটা কি। হরিজন্টাল ডিলিং আমরা একটা ডেফিনিশন আকারে দিয়ে দিয়েছি এখানে, তোমরা পিকচার দেখতে পাচ্ছ এখানে। এই দেখো আমরা এটা যাচ্ছে প্রথমে ভার্টিক্যালি যাচ্ছি, পরে এটাকে আবার কি হরিজন্টালি যাওয়া হচ্ছে। আর এই ডিলটা যে এখানে আছে এটা কি হচ্ছে, এটা কিন্তু আবার বলা হয়েছে ভার্টিক্যাল ডিলিং। তাহলে আমরা এখানে একটু বলি, দেখো এখানে ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল অ্যান্ড জিওথার্মাল ডিলিং ইজ frequently performed using the রোটার ডিলিং প্রসেস। অর্থাৎ এই ডিলিং গুলো করে থাকি আমরা হচ্ছে রোটার ডিলিং এর মাধ্যমে। ইন দ্য রোটার ডিলিং প্রসেস এ রোটেটিং drilling head on a drill pipe bores into the earth crust down to the crude oil, natural gas or geothermal deposit। অর্থাৎ আমরা এটা কি করি, রোটার ড্রিলিং এর তো কি থাকে, একটা মাথায় একটা বিট থাকে, যে বিটটা আস্তে আস্তে আমরা যখন প্রেসার ক্রিয়েট করি তখন সে নিচের দিকে কাটতে কাটতে হচ্ছে নিচের দিকে যায়। এখন বলতে পারো স্যার এই জায়গাতে আমাদের হচ্ছে যে ডিলটা হলো, এখানে হচ্ছে আমরা ইনক্লাইন করে কিভাবে গেলাম হরিজন্টালি, তাই না? এটা একটা তোমাদের কোশ্চেন হতে পারে। জি স্যার। আসলে দেখো এখান থেকে এইটুকু কত হাজার ফিট বলা হয়েছে, 7,000 ফিট। তাহলে এখান থেকে প্রায় এইটুকু হচ্ছে 1,000 ফিটের বেশি, তাই না? এইটুকু 1,000 ফিটের বেশি না? এই দেখো এই 1,000 ফিট, এই 1,000 ফিট মানে কি, এই 1,000 ফিট আমার যদি কোনো পাইপ হয় তাহলে এই পাইপটাকে আমরা সেটা হচ্ছে যতই হলো হচ্ছে আমাদের মেটালের পাইপ হোক, সেটাকে আমরা যদি বিটটাকে একটু বাঁকা করে দিই, সে আস্তে আস্তে সেটা বাঁকা করে নিয়ে চলে যাবে। এটা একটা টেকনোলজি বলা হয়, এটা হচ্ছে হরিজন্টাল ডিলিং টেকনোলজি। এটা আরো হচ্ছে মানে অনেক অনেক হচ্ছে টার্ম আছে যেগুলো আমরা অ্যাডভান্স লেভেল পড়ানো হয়, তোমাদের জাস্ট ডেফিনেশন আকারে পড়ানো, আর জিনিসটা কি একটু বুঝে রাখো, ঠিক আছে? না না, পাইপটা, হ্যাঁ পাইপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আসলে আমরা তো হচ্ছে ভার্টিক্যাল ডিল করার সময় অনেক সময় পাইপ ভেঙে যেতে পারে। আসলে পাইপ ভাঙে না, অনেক সময় কি হয় ডিল বিট ভেঙে যায়, কিংবা ডিল বিটের যে জয়েন্ট আছে সেখান থেকে ভেঙে যায়, তখন আমাদের আবার ফিশিং করে হচ্ছে এটাকে উঠাইতে হয়। আর যদি আমরা এই ফিশিংটা না করতে পারি, মানে এটা আবার নির্দিষ্ট সময় আছে, না হলে এটা জমাট বেঁধে যায়। এই ফিশিংটা যদি আমরা না করতে পারি তখন আবার হলো এই নতুন করে আমাদের আবার ডিল করতে হয়। তোমাদের কি কেউ আবার হচ্ছে আসছে নাকি ক্লাসে? আমি আজকে ফার্স্ট হচ্ছে এভাবে জয়েন নিচ্ছি, এরপর থেকে কিন্তু কাউকে আর জয়েন করাবো না। স্যার লিংকটা আসলে সমস্যা করতেছে স্যার, অনেক সময় এই আস্ক জয়েনটা দেখাচ্ছে না। কেন? আমি তো লিংক তোমাদের হচ্ছে মেইলে দিয়ে দিছি। হ্যাঁ স্যার, স্যার এই কি মাঝে মাঝে বাইরে যাচ্ছে স্যার। জি স্যার, বাইরে থেকে চলে যায় স্যার। আমি অনেকক্ষণ সেই শুরুতে ট্রাই করছি, আমি শুরুতে ট্রাই করে দেখি ঢুকে যাচ্ছে না, পরে আপনি জয়েন করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের হচ্ছে এরপর থেকে আমি এই লিংক দিয়ে দেবো, কারণ আমরা হচ্ছে যখন শিডিউল লিংক করি তখন আসলে এই লিংকটা হলো আমি তোমাদের মেসেঞ্জারে লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে? এরপর থেকে আমি ওখানে তো দেবোই, প্লাস মেসেঞ্জারে দিয়ে দেবো। স্যার আচ্ছা, আমরা আবার নেক্সট আগাই। তোমাদের যদি কারো কোনো সমস্যা হয় তোমরা মেসেঞ্জারে আমাকে লিখবা যে স্যার এটা হচ্ছে না, কিন্তু কেউ কথা বলার দরকার নাই, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। কই এখন তো আর কেউ নাই, তোমাদের তো হচ্ছে সবাই তো এখন অ্যাড আছে। মিশু আবার লিখছে হচ্ছে আমি অ্যাড হতে পারছি না। মিশু তো আছেই। তোমরা সাউন্ড করতেছো কেন? আচ্ছা, আমরা এটা একটু পড়ে নিই যে অ্যাপ্লিকেশন অফ হরিজন্টাল ডিলিং। এই হরিজন্টাল ডিলিং হচ্ছে অ্যাপ্লিকেশনটা কোথায়? দেখো এখানে হচ্ছে ডিরেক্টলি ফলোইং ভার্টিক্যাল ডিলিং,
আমরা প্রথমে কি করছি, একটা ভার্টিক্যাল ড্রিলিং করছি, তাই না? ডিরেকশন অফ দ্য ড্রিলিং হেড ক্যান বি চেঞ্জ টু কন্টিনিউ ড্রিলিং। অর্থাৎ আমি যে কথাটা বললাম যে ডিরেকশন, যে হেড আছে ড্রিলিং হেড, অর্থাৎ যে ড্রিল বিটটা, সেটা আমরা হচ্ছে একটু চেঞ্জ করে দিই। The exploration and extraction of crude oil and natural gas deposit is increasingly being realized by means of horizontal drilling also in Germany. এটা আসলে জার্মানি প্রথম এটা শুরু করে, এই জন্য ওদের নাম অংশ দিয়ে দিছে। তাহলে আমরা কি বললাম, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়, যে আমাদের যে ভার্টিক্যাল ড্রিল আছে, ঠিক ড্রিল বিটের, অর্থাৎ হচ্ছে আমরা ওয়েল ড্রিলের যে হেড আছে, হেডটাকে একটু চেঞ্জ করে দিই। আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে হচ্ছে মুভ করাবো। এখন একবারে যদি আমি একটা ড্রিলকে, একটা লোহার একটা পাইপ, তাকে যদি বলে দিই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হও, সেটা কি হবে? কখনোই হবে না। না তখন আমাদের কি করতে হয়, এই জন্য যে ঠিক আছে আমি কোথায় থেকে শুরু করব, যে আমি 1000 ফিট আগে থেকেই তাকে বলে দিলাম তুমি এখান থেকে হয়তো হচ্ছে কত ডিগ্রি, 2 ডিগ্রি কিংবা 3 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি বাঁকা হও। তার মানে কি, তুমি 2 ডিগ্রি কিংবা 3 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু তোমার কাছে কিছু মনে হবে না, কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে 2 ডিগ্রি হতে হতে এক সময় এটা হরিজন্টালি সে হচ্ছে ডিল করা শুরু করবে। বুঝতে পারছো? দেখো আমি এখানে যদি আমার নাই, আমি আছে কার্সার কি দেখা যাচ্ছে, আমার কার্সার দেখা যায়? আচ্ছা হ্যাঁ স্যার দেখো আমি আবার হচ্ছে একটু এই পেজটা যাই। এই যেমন এখানে আমরা প্রথমে কি করছি, আস্তে আস্তে এইভাবে হচ্ছে ডিলটা করছি। এখানে এসে আমি তাকে বললাম তুমি 2 ডিগ্রি হচ্ছে বাঁকা হও, 2 ডিগ্রি বাঁকা করে দিলাম কোন দিকে, যে আমি ডান দিকে যাবো, তাই না? সে আস্তে আস্তে বাঁকা হতে 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 হচ্ছে সে একসময় এরকম চলে আসলো, এরকম স্টেজ। এই জায়গাতে এসে কিন্তু আমাকে আবার কি করতে হবে, এটাকে হচ্ছে এই চেঞ্জ করতে হবে, যে না এখন তুমি সোজা যাবা। তাহলে দেখা যাবে এক সময় সে আস্তে আস্তে এখান থেকে এই বাঁকা করে মানে এদিকে সোজা হিসেবে চলে যাবে। ঠিক আছে? আর ডিরেকশনাল ড্রিলিংটা কি হচ্ছে দেখো, মোটামুটি কিন্তু সেম, একই রকম দেখতে। আমি এখানে একটু বুঝাই দিই। মোস্ট ওয়েল ড্রিল আর ওয়াটার, অয়েল, ন্যাচারাল গ্যাস, ইনফরমেশন or other subsurface objectives are vertical oil. তার মানে কি, মোস্ট অফ দ্য ওয়েলস আর ড্রিল কি ভার্টিক্যাল ওয়েল। আমরা খুব কম ক্ষেত্রে হচ্ছে ড্রিলটা করা হচ্ছে হরিজন্টাল ড্রিল। ড্রিল স্ট্রেট ডাউন ইনটু দা হচ্ছে আর্থ, অর্থাৎ আমরা হচ্ছে যে ড্রিলটা করি সেটা একবার স্ট্রেট চলে যায় নিচের দিকে। হাউএভার ড্রিলিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল other than vertical can obtain information, hit target and simulate reservoir in ways that cannot be achieved in a vertical oil. অর্থাৎ যখন আমরা যে ভার্টিক্যাল ওয়েলের মাধ্যমে গ্যাস বা তেল অথবা হচ্ছে আমরা যেটাই বলি ওয়াটার, একে এক্সট্রাক্ট করতে পারি না, তখন আমাদের প্রয়োজন হচ্ছে এই ডিরেকশনাল ড্রিলিং। ঠিক আছে? তখন আমাদেরকে হচ্ছে এই ড্রিলিংটা করতে হয়, ডিরেকশনাল ড্রিলিং করতে হয়। ইন দিস কেস অ্যান অ্যাবিলিটি টু অ্যাকুরেটলি steer the oils in direction and angle that depart from the vertical in a valuable ability. অর্থাৎ এই যে হরিজন্টাল আর ডিরেকশনাল আসলে কথাটা মোটামুটি সেম, কারণ হলো আমরা বলছি কি এটা একটা কম্বিনেশন প্রসেস, যে আমরা ভার্টিক্যাল যাব প্রথমে, তারপরে তাকে হচ্ছে তার অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দিয়ে আমরা ডিরেকশনটা পরিবর্তন করব। এই ডিরেকশন পরিবর্তন করছি, এই জন্য তাকে বলা হচ্ছে ডিরেকশনাল ড্রিলিং। ঠিক আছে? এখন দেখো এখান থেকে আমরা কি করি, আমরা তোমাকে কিছু ভিডিও দেখাবো, তখন তোমরা হয়তো হচ্ছে এটা আরো ভালো করে বুঝতে পারবা। হয়তো আজকে ক্লাসে আমরা হচ্ছে হয়তো ভিডিও নাও দেখাইতে পারি, নেক্সট ক্লাসে হয়তো দেখাবো। আমরা দেখো এখানে যাচ্ছি, যাওয়ার পর আমরা এই যে এগুলো কিন্তু এই পুরো যে রিজার্ভারটা আছে এইটাতে আমাদের তেল বা গ্যাস আছে এইটুকু। এখন এখানে যখন আমরা হচ্ছে লাইনার যোগ করব, তারপরে এখান থেকে যখন ফ্র্যাকচারিং করব, তখন এই জায়গা থেকে আমাদের তেল বা গ্যাস আস্তে আস্তে উত্তোলন হয়ে উপরের দিকে চলে আসবে। আমরা নেক্সটে যাই। হোয়াই ড্রিল ওয়েল দ্যাট আর নন ভার্টিক্যাল। আমরা আসলে কেন এটাকে নন ভার্টিক্যাল করব, অর্থাৎ ডিরেকশনাল ড্রিল কেন করব, এখানে আমরা একটু বলে দিছি। হিট টার্গেট দ্যাট ক্যান নট বি রিসিভড বাই ভার্টিক্যাল ড্রিলিং। যখন টেম্পারেচার খুব বেশি থাকে,
আমরা ওখান থেকে তেল বা গ্যাস উত্তোলন করতে পারি না, তখন আমরা হচ্ছে এই কাজটা করে থাকি। ড্রেন এ বোর্ড এরিয়া ফ্রম এ সিঙ্গেল ড্রিল প্যাড, অর্থাৎ জায়গাটা অনেক বড়, অনেক বড় জায়গা, আমরা সিঙ্গেল ড্রিল করার পর ওখান থেকে তেল বা গ্যাস ওইভাবে পাই না, তখন আমাদের এটা প্রয়োজন হয়। ইনক্রিজ দ্য লেন্থ অফ দ্য পে জোন, অর্থাৎ আমাদের যে টার্গেটেড হচ্ছে ফরমেশন, সেই ফরমেশন থেকে যখন আমরা তেল বা গ্যাস পর্যাপ্ত পরিমাণে পাই না, তখন আমাদেরকে এই কাজটা করতে হয়, এই হরিজন্টাল ড্রিলিং বা ভার্টিক্যাল ডিরেকশন ড্রিলিং করতে হয়। ইমপ্রুভ দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য ওয়েলস ইন এ ফ্র্যাকচার্ড রিজার্ভার, অর্থাৎ আমাদের ধরো যে প্রতিদিন টার্গেট আমাদের ছিল হচ্ছে 2 মিলিয়ন টন পার ডে, সেটা আমরা হয়তো হচ্ছে চাচ্ছি যে না আমার দরকার হচ্ছে 5 মিলিয়ন টন পার ডে, এত কিউবিক ফিট আমার এই টার্গেট। তখন আমাদের কি হবে, আমার একটা হচ্ছে রিজার্ভার ধরো হচ্ছে আমার বললাম যে 15 মিটারের একটা হচ্ছে রিজার্ভার, যেখান থেকে আমাদের পার ডে আমরা ম্যাক্সিমাম প্রোডাকশন করতে পারবো হলো 2 মিলিয়ন টন কিউবিক ফিট, সরি 2 মিলিয়ন কিউবিক ফিট। বাট আমাকে বলা হলো যে না আমার প্রোডাকশনটাকে হচ্ছে ইনক্রিজ করতে হবে, তখন এই 18 মিটার থেকে যতটুকু হচ্ছে প্রোডাকশনটা হচ্ছে, আমি যদি এটাকে মাছ দিয়ে একটা হচ্ছে এই ডিরেকশন ড্রিলিং করতে পারি, তখন কিন্তু আমার প্রোডাকশনটা অনেক বেড়ে যাবে। এই জায়গাটা একটু দেখো, এই যে আগে আমার এখান থেকে এইটুকু থেকে আমি প্রোডাকশন করতে পারতাম, এখন যখন এটা করছি আমি এখান থেকে এই এত দূর পর্যন্ত বিশাল একটা জায়গায় আমি ফ্র্যাকচার করে দিচ্ছি, তার মানে আমার প্রোডাকশনটা অনেক বেশি হবে। এই যে আমরা এই ডিরেকশনাল আর হরিজন্টাল ড্রিলিং করে থাকি। সিল অর রিলাই প্রেসার ইন অ্যান্ড আউট অফ কন্ট্রোল ওয়েল, যখন আমরা কোনো প্রেসারটাকে হচ্ছে কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন আমরা এটা করি। কারণ যখন এটা হচ্ছে ডিরেকশন ড্রিলিং করছি, তখন কিন্তু প্রেসারটা সে কোন দিকে দিচ্ছে, এইদিকে যদিও দেয়, মানে আমার এই পিকচারে দেখো এখান থেকে সে প্রেসার দিলে কোন দিকে যাবে, প্রেসারটা কিন্তু উপরের দিকে থাকবে, তাই না? এখান থেকে তার প্রেসারটা কিন্তু এদিকে কম হয়ে যাবে, যার জন্য আমরা হলো এই ড্রিলিংটা করে থাকি। ইনস্টল আন্ডারগ্রাউন্ড ইউটিলাইজ হোয়ার এক্সকাভেশন ইজ নট পসিবল, যখন আমাদের আন্ডারগ্রাউন্ড ইউটিলাইজের প্রয়োজন হয় বাট এক্সকাভেশন পসিবল না, তখনও আমরা হচ্ছে এই হরিজন্টাল আর এই ডিরেকশন ড্রিলিং করে থাকি, অর্থাৎ ভার্টিক্যাল ড্রিলিং আমরা করি না। ডিসক্রাইব কেবল টুল ড্রিলিং প্রসেস। হ্যাঁ জোরে বলো। Then drain a broad area from a single drill pad. দেখো আমি এটা এই পিকচারটা দেখো, আমি এখান থেকে এইটুকু যদি সরাসরি আমি প্রোডাকশন করতাম, আমি বললাম এইটুকু হচ্ছে মাত্র 18 মিটার, আমি বললাম 18 মিটার অনলি, এই যে রিজার্ভার রকটা আছে এটা মাত্র হচ্ছে 18 মিটার। আমি যদি ভার্টিক্যালি করতাম, দেখো আমি যদি এখান থেকে এই পুরোটা করি, তাহলে কি হবে, আমি সর্বোচ্চ প্রোডাকশন পাবো এই 18 মিটার থেকে। এখন আমাকে বলা হলো যে তুমি পার ডে 2 মিলিয়ন কিউবিক ফিট যেটা আমার প্রোডাকশন রেট ছিল, সেটাকে বাড়ায় তোমাকে হচ্ছে 4 মিলিয়ন কিউবিক ফিট প্রোডাকশন করতে হবে। তখন কি তুমি এইটুকু থেকে পসিবল? আর এখান থেকে কিন্তু তোমার পসিবল না, যার জন্য আমি এটাকে হচ্ছে ফ্র্যাকচারটা বেশি করার জন্য এই যে ডিরেকশন ড্রিলিংটা করছি। এখন যদি এটাকে আমি ফ্র্যাকচার করে দিই, তাহলে কত দূর থেকে হলো, এখান থেকে আমার যেটা 18 মিটার ছিল সেটা হয়তো চলে গেল আমার হচ্ছে 100 মিটার কিংবা তারও বেশি, মানে হচ্ছে 200-300 মিটার। আর 300 মিটার থেকে যখন হচ্ছে গ্যাসটা আসবে, তখন কি অনেক বেশি গ্যাস আসবে না? অনেক বেশি গ্যাস আসবে, যার জন্য ব্রড এরিয়া, অর্থাৎ রিজার্ভারটা হচ্ছে আমাদের 3-4 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আছে ওখানে, সেখান থেকে আমরা হচ্ছে প্রতিদিন হচ্ছে যেটা আমাদের টার্গেট ছিল 2 মিলিয়ন টন কিউবিক ফিট, সেখানে আমরা হয়তো হচ্ছে এটাকে 5 মিলিয়ন টন কিউবিক ফিটে যাচ্ছি, তখন আমাদের এটা প্রয়োজন। বুঝতে পারছো? হ্যাঁ অবশ্যই স্পিড বাড়বে, প্রেসার বাড়বে, স্পিড বাড়বে,
ঠিক আছে? আচ্ছা, আমি এইটাকে একটু খুব দ্রুত যাব, এই কেবল টুল ডিলিংটা। তোমরা আমি একটু অন্যভাবে বলি, এটা হচ্ছে খুব ভাবে সংক্ষিপ্ত বলি যে কেবল টুল ডিলিংটা কি। মিউট করো। দেখো, a drilling method in which a hole is drilled by dropping a sharply pointed bead on the bottom of the hole. তাহলে এটা কি? এটা একটা মেথড, ড্রিল মেথড, যেটা কিভাবে এডিট করে, ড্রপিং এ শার্পলি পয়েন্টেড বিট। তোমরা টিউবওয়েল বসানো দেখছো, হাতে হাতে যে টিউবওয়েল বসানো হয়, সেটা কি করা হয় যে একবার হচ্ছে উপরে ওঠানো হয়, আবার ছেড়ে দেওয়া হয়, তাই না? তার মানে কি, এটা ড্রপিং হচ্ছে, একবার উপরে উঠতেছে, একবার নিচে নামতেছে, একবার উপরে উঠতেছে, একবার নিচে নামতেছে, ঠিক আছে? আর তার মাথায় কি আছে? একটা শার্পলি পয়েন্টেড বিট, যেটা হচ্ছে দেখবে ধারালো একটা বিট আছে, যে বিটটা উপর থেকে ছেড়ে দিলে সে মাটির মধ্যে গেঁথে যাচ্ছে, আবার তাকে টেনে উঠানো হচ্ছে, আবার সে করতেছে। আমরা সাধারণত কেবল টুলটা এইভাবেই করে থাকি, এবং কেবল টুলের সাহায্যে আমরা খুব বেশি ডেপথে যেতে পারি না। অল্প গভীরতার জন্য, আমরা শ্যালো ডেপথের জন্য আমরা কেবল টুলটা ব্যবহার করে থাকি। মিউট করো। তোমরা কোনো কোশ্চেন যখন করবা, করে সঙ্গে সঙ্গে আবার মিউট করে দিবা, ঠিক আছে? The cable tool was the first method used to drill a borehole. অর্থাৎ কেবল টুলটা হচ্ছে সর্বপ্রথম মেথড যেটা দিয়ে আমরা বোরহোল করে থাকি, and is still in use, এবং এখন পর্যন্ত এটাকে ইউজ করা হচ্ছে, particularly for shallow oil or gas wells. এখন যদি আমরা দেখা যাচ্ছে যে 100 মিটার নিচে কিংবা 200 মিটার নিচে আমাদের হলো কোনো তেল বা হচ্ছে গ্যাস আছে, তখন আমরা এই মেথডটা ইউজ করি। যদিও এটাও এখন হলো আমরা মেশিনের সাহায্যেই করি, কিন্তু সেটা হচ্ছে এই ড্রপিং মানে মেথড, অর্থাৎ সে একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, এইভাবে আস্তে আস্তে কাটা হয়। বাট যদি গভীরতা বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই মেথডটা ইউজ করা পসিবল না। এখানে দেখো, পিকচারটা দেখো, পিকচারটা দেখছো? এখানে কি করা হয়েছে, একটা এই যে ড্রিল বিট, এটা হচ্ছে এর মাছ দিয়ে হচ্ছে ঢুকানো হয়, ঢুকে সে আস্তে আস্তে সে হচ্ছে মানে নিচের দিকে হচ্ছে তাকে একবার ফেলা হয়, আবার উপর দিকে টানা হয়, এইভাবে আস্তে আস্তে কাটতে থাকে। এটা আমরা সাধারণত হচ্ছে কম গভীরতার জন্য ব্যবহার করে থাকি, ঠিক আছে? তোমরা এটা বাংলা বইটাতে হচ্ছে ভালো করে পাবা, একটু দেখে নিও। আর আমি হচ্ছে মেইন বিষয়টাকে হচ্ছে তুমি এখানে বলা আছে কেবল টুলটা কখন থেকে ইউজ করা, কিভাবে কাজ করে, ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা একটু দেখে নিবা। আমি তোমাদের এটা প্রোভাইড করব, লেকচারটা আমি প্রোভাইড করব, পিডিএফ ফাইল দিয়ে দেব। আচ্ছা, আমাদের মেইন যে পার্টটা, ডিসক্রাইব রোটারি ডিলিং প্রসেস, এটা খুব ভালো করে পড়বা। দুইটা মেথড, এই দুইটা মেথড থেকে একটা মেথড তোমাদের পরীক্ষাতে থাকবে, ঠিক আছে? এই দুইটা মেথড থেকে একটা মেথড থাকবে। আচ্ছা, তোমাদের আরেকটু আমি দিই যে কেবল টুলটা এটা প্রথমে হচ্ছে চালু হয় 1856 সালে, ঠিক আছে? 1856 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এটা প্রথম চালু হয়, এবং এই মেথডের সাহায্যে আমরা খুব বেশি গভীরতা যেতে পারি না, মাত্র 65 ফিট গভীরতা পর্যন্ত ডিল করতে পারি। এই ইনফরমেশনগুলো তোমরা একটু নিয়ে নিও, কারণ তোমাদের এটা দরকার। আর রোটারি ডিলিংটা কি, এটা হচ্ছে বলা হচ্ছে এ ড্রিলিং মেথড ইন হুইচ এ হোল ইজ ড্রিলড বাই এ রোটেটিং বিট টু হুইচ এ ডাউনওয়ার্ড ফোর্স ইন অ্যাপ্লাইড। বলা হচ্ছে এ ড্রিলিং মেথড ইন হুইচ এ হোল ইজ ড্রিলড বাই এ রোটেটিং বিট, অর্থাৎ এটা এমন একটা মেথড যে মেথডটা হচ্ছে যে বিটটা আছে সেই বিটটা হচ্ছে রোটেট করবে, টু হুইচ এ ডাউনওয়ার্ড ফোর্স, আমরা নিচের দিকে যখন একটা ফোর্স ক্রিয়েট করব, এই বিটটা হলো রোটেট করে করে সে নিচের দিকে প্রবেশ করবে। দ্য বিট ইজ সাস্টেইনড টু অ্যান্ড রোটেটেড বাই ডিল স্টিম, অর্থাৎ এই যে এখানে যে বিটটা আছে দেখো, এই যে বিটটা রোটেট করবে, আর এইটুকু আমরা বলেছি ডিল স্টিম, which also provide a pathway তো হুইচ দ্য ড্রিলিং ফ্লুইড ইজ সার্কুলেটেড, এখান দিয়ে ভিতরে আমরা ড্রিলিং ফ্লুইডটা দেবো, যার কারণে সেটা হচ্ছে সার্কুলেটেড হবে, ড্রিলিং ফ্লুইডটা সার্কুলেটেড হবে,
additional joint of drill pipe are added as drilling process. অর্থাৎ একটা পাইপ যখন আমার ড্রিল হয়ে যাবে তখন আরেকটা পাইপ আমরা সংযুক্ত করব। এইভাবে আমরা হচ্ছে এই রোটার ড্রিলিংটা করে থাকি। আমরা এটাকে আরো এইভাবে বলতে পারি, রোটার ড্রিলিং পদ্ধতি একটি ঘূর্ণায়মান হচ্ছে এই পদ্ধতি, যেটা পুলিশ সাথে হচ্ছে লাগানো থাকে একটি পাইপ যার বাহ্যিক গঠন চার কোণা বা 6 কোণা কাঠামো। তোমরা হয়তো যদি রোটার ড্রিলিং কোনো হচ্ছে পিকচার দেখো তাহলে দেখবে যে এটা হচ্ছে একটা ইয়ার মতো, টাওয়ারের মতো। এই যে এখানে বলছে এটা একটা হচ্ছে রোটার টেবিল বলা হয় এটুকু, এখান থেকে হচ্ছে এই টাওয়ারটা এই উপর থেকে এই কাজটা সম্পন্ন করা হয়, আর এখান থেকে সেটা হচ্ছে ঘুরতে থাকে, এই জায়গা থেকে ঘোরানো হয়, ঘুরতে ঘুরতে সে এই পর্যন্তই হয়। তোমাদের মেইন এইটুকু যদি তোমরা ইংলিশ লেখো তাহলে আমাদের মূল বিষয়টা এখানে চলে আসবে, বাট পিকচার মাস্ট বি। ঠিক আছে, আমাদের যে পিকচারটা আছে দেওয়া, এই পিকচারটা খুব সহজে ড্র করা যাবে, এই পিকচারটা মাস্ট বি। তোমাদের কারো কি সমস্যা হচ্ছে? সমস্যা হলে আমাকে বলবা। না স্যার। আচ্ছা, তাহলে আমি একটু আগাই। ডিসক্রাইব ড্রিলিং রিগ। ড্রিলিং রিগটা কি? আসলে এখানে ড্রিলিং রিগ বলতে হচ্ছে রোটার ড্রিলিং রিগ আমরা বুঝাচ্ছি। A drilling rig is a device used to drill, case and cement, oil and gas well. The correct procedure for selecting and sizing a drilling rig is as follows. অর্থাৎ যখন আমরা হচ্ছে এটাকে ইউজ করব, এই এটা আমাদের কিছু প্রসিডিউর অবলম্বন করতে হবে। যেমন ডিজাইন অফ দ্য ওয়েল, আমাদের হচ্ছে ওয়েলের ডিজাইনটা কেমন হবে সেটার উপর ডিপেন্ড করবে। এস্টাবলিশ দ্য ভ্যারাইস লোড টু বি এক্সপেক্টেড during drilling and testing operation and use the highest load. অর্থাৎ আমরা যে হচ্ছে ড্রিল রিগটা হচ্ছে স্থাপন করছি, সরি যে ওয়েলটা করছি, ডিজাইনটা করছি, সেটা কত লোড নিতে পারবে। তার লোড কি হচ্ছে 50 থেকে হচ্ছে 100 টন হবে না আরো বেশি হবে, এইগুলো বিবেচনা করে আমাকে হলো এই এটা হচ্ছে সিলেক্ট করতে হবে। আমরা এখানে বলছি দ্য পয়েন্ট এস্টাবলিশ দ্য ডেপথ রেটিং অফ দ্য রিগ, compare the rating of existing rigs with the design loads, select the appropriate rig and its component. এই বিষয়গুলো আমাকে মেইনলি করতে হবে কি, আমার ওই প্ল্যানিংটা করতে হবে, ওই ডিজাইনটা করতে হবে, তারপর ডিপেন্ড করেই আমি হচ্ছে একটা রিগ সিলেকশন করব। ঠিক আছে। Function of rotary drilling rig. The main function of rotary drilling rig is to be make hole. অর্থাৎ এই রোটার ড্রিলিং এর হচ্ছে মেইন ফাংশনটা কি? গর্ত তৈরি করা, তাই না? আমরা হচ্ছে মেকিং হোল, তার মেইন কাজ হচ্ছে মেকিং এ হোল। The moving of the rig from side to side depends on weight and size of the each rig component. আসলে এক একটা রিগ এক এক রকম হয়, কোনোটা সাইজ হচ্ছে ছোট হয়, কোনোটা বেশি হয়। এখন যদি আমি ধরো বললাম হচ্ছে আমরা সারফেস থেকে 7000 মিটার পর্যন্ত হচ্ছে ড্রিল করব, তাহলে এই জায়গাতে আমার হচ্ছে বড় মানের রিগ ইউজ করতে হবে, কারণ আমার এখানে হচ্ছে সবকিছু হচ্ছে মানে বেশি বেশি দিতে হবে। আমরা যে হচ্ছে ড্রিল সিমেন্টিং করব, সরি আমরা যে হচ্ছে কেসিং করব, যে সিমেন্টিং করব, এর সবকিছু ডিপেন্ড করবে হচ্ছে আমার এই রিগের উপর, কারণ আমরা সকল কাজগুলোই করব হচ্ছে এই রিগের উপর থেকে। Each unit assembly is limited in weight because of track and highway limitation on gauge weight. আমাদের আরো কিছু লিমিটেশন থাকে, যেখানে আমরা এই রিগটা স্থাপন করব সেখানে আমরা নিয়ে যেতে পারবো কিনা, অর্থাৎ হাইওয়ের কোনো লিমিটেশন আছে কিনা। রোটারি drilling rig must be deassembled into many components so that weight limit are not exceeded. অনেক সময় আমরা হচ্ছে কিছু কিছু কম্পোনেন্ট আছে যেটা রিগের উপর স্থাপন করি না। এখন ধরো যে আমরা কোন একটা রিগ হয়তো হচ্ছে এই সাগরে করব, এবং সেটা হচ্ছে অফশোর যেটা আমরা বলি। এখন অফশোরে যদি হয় তাহলে আমার কি হবে, সেখানটা আমাকে জাহাজের উপর থেকে করতে হবে। এখন এই জায়গাতে আমি কি খুব বেশি কি লোড দিতে পারবো? আমার জাহাজটা কি পরিমাণ লোড নেবে
সেটা তো আমরা পানির মধ্যে কাজ করব। এরকম কিছু আমাদের লিমিটেশন থাকে। আমি আরেকটা দেখিনি তোমাদের কেউ হলো কিনা। আচ্ছা, তোমাদের কোনো সমস্যা হলে আমাকে সঙ্গে সঙ্গে বলবা, মানে বলবো বলতে মেসেঞ্জারে নক দিবা। আচ্ছা, টাইপ অফ রিগস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্লিজ সাইলেন্ট। জি স্যার। গিনি রিগ আর ক্লাসিফাইড অ্যাজ ল্যান্ড রিগ এবং অফশোর রিগ। দেখো এই যে এটা আমার কোথায়, এটা দেখতে পাচ্ছ, এটা পিকচারটা সবাই, এই যে এটা কি সারফেসে না, এগুলো হচ্ছে সব সমুদ্রে, তাই না, পানিতে। আমরা হচ্ছে সাগর যদি নাও বুঝি যে এদিকে আমরা তো পানির মধ্যে, এগুলো পানি সব, বাট এটা কি সারফেস, অর্থাৎ যেগুলো সারফেসে আমরা করি সেটাকে বলছি হচ্ছে ল্যান্ড। আর এটা হচ্ছে আমরা বলি শ্যালো, এটা হচ্ছে একটু, আর এটা হচ্ছে ডিপ, ডিপ মানে সি, আমরা হচ্ছে ডিপ সি, অর্থাৎ যেখানে পানি অনেক বেশি সেখানে যেটা আমরা করছি সেটাকে বলছি হচ্ছে ডিপ সি। তাহলে আমরা দেখো এখানে কিছু রিগ ইউজ করা হয়েছে, তোমাদের পিকচার আকারে দেওয়া হয়েছে, আমরা এখানে নামও বলছি। দেয়ার আর টু টাইপস অফ অফশোর রিগ। অফশোর হচ্ছে দুই প্রকার, একটা সেমি সাবমার্সিবল, একটা ড্রিল শিপ। দেখো এইগুলো কিন্তু আমরা হচ্ছে মানে সেমি সাবমার্সিবল, অর্থাৎ এই রিগটা স্থাপন করছি পানির উপরেই, বাট এখানে কোনো শিপ নাই, ঠিক আছে। আবার এইগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা হলো শিপ ইউজ করা হয়েছে, এটা আবার শিপ, এখানে কিন্তু কোনো শিপ নাই, দেখো এখানে সরাসরি সারফেসের সাথে আমরা এটাকে কানেক্টেড করে দিছি। আবার এটা কি হচ্ছে সরাসরি শিপ থেকে, এটাও আমাদের সরাসরি হচ্ছে শিপ থেকে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের শিপ ইউজ করা হয়, আমাদের যেটা যেমন ভাবে প্রয়োজন সেইভাবে। এটাকে বলছে একটা সেমি সাবমার্সিবল শিপ, মানে সাবমার্সিবল, একটা হচ্ছে ড্রিল শিপ, আরেকটা এখানে হচ্ছে বটম সাপোর্টেড রিগ। দেয়ার আর থ্রি টাইপস। জ্যাকআপ, আমরা একটা বলছি, এটাকে বলছি জ্যাকআপ, এই যে এখান থেকে হচ্ছে জ্যাকআপ করে দেওয়া হয়েছে, একটা প্ল্যাটফর্ম, এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়, এবং সেখানে আরেকটা হচ্ছে ব্যারেজ, অর্থাৎ এই যে আমাদের যে বিভিন্ন ধরনের। তাহলে তোমরা বুঝতে পারছো টাইপ অফ রিগ, টাইপ অফ রিগ বুঝতে পারছো? জি স্যার। ল্যান্ড রিগ। আচ্ছা, আমরা সরাসরি ধরে রাখো পানিতে যেগুলো ব্যবহার করব সেগুলোকে আমরা বলছি অফশোর রিগ, ঠিক আছে। যেখানে পানি আছে, যেটা শিপ থেকে করা হয়, যেখানে পানি আছে, আমরা হ্যাঁ, ধরো আমি বগুড়াতে যে যদি কোনো একটা হচ্ছে রিগ স্থাপন করি, এটাকে আমরা বলছি ল্যান্ড রিগ, ঠিক আছে। আমরা যদি কোনো বে অফ বেঙ্গলে হচ্ছে কোনো হচ্ছে রিগ, মানে রিগ স্থাপন করি, তাহলে ওকে বলবো হচ্ছে অফশোর রিগ। বুঝতে পারছো এবার? হ্যাঁ, এখানে একটা শুধু হচ্ছে এটা দেখানো হচ্ছে যে একটা হচ্ছে ল্যান্ড রিগ, আর এই বাকিগুলো হচ্ছে সব অফশোর। এই অফশোরে আবার দুইটা আছে, তাই একটা হচ্ছে শিপের, যেটা শিপের উপর থেকে করা হয়, আর একটা হচ্ছে শিপের উপর না, এটা হচ্ছে ওই সাগরে তো ল্যান্ড আছে, তাই না, পানি আছে, মাটি আছে না সাগরে, হয়তো এখানে গভীরতা মাত্র হচ্ছে এই 50 ফিট, এখানে হয়তো গভীরতা মাত্র 50 ফিট। তাহলে এই 50 ফিটের জন্য তো আমাদের এখানে একটা এই শিপ নেওয়ার দরকার নাই, যেটা আমরা ওখানে একটা হচ্ছে স্ট্রাকচার দাঁড় করাই করতে পারবো। এইভাবে দেখানো হচ্ছে দুইটা, যে এখানে হয়তো হচ্ছে আছে 20 ফিট কিংবা হচ্ছে 50 ফিট, এটা হয়তো আছে 100 ফিট, ঠিক আছে। বাট এইগুলো ডেপথ কিন্তু আর বেশি, যেটা আমরা সাগর থেকে করছি। ওকে, জি স্যার। আচ্ছা, রিগ কম্পোনেন্ট গুলো কি এবার? রিগ কম্পোনেন্ট সাইজিং, এটা কিসের উপর ডিপেন্ড করবে একটু আমরা একটু দেখে নিই। হোস্টিং, রোটেটিং ইকুইপমেন্ট, সার্কুলেটিং সিস্টেম, টিউবুলার গুডস, প্রেসার কন্ট্রোল, ডেরিক ক্যাপাসিটি এন্ড সাবস্ট্রাকচার, টোটাল পাওয়ার রিক্রুটমেন্টস ফর হচ্ছে আদার্স। অর্থাৎ এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের রিগের হচ্ছে সাইজ, কম্পোনেন্ট সাইজ গুলো ডিপেন্ড করবে।
আচ্ছা, আমি একটু দ্রুত আগাই, না হলে আমি শেষ করতে পারবো না। রোটারি রিগ ডিজাইন, রোটারি রিগ ডিজাইনের সময় আমাকে কি কি হচ্ছে কনসিডারেশন নিতে হয়? অ্যালাউ ফর র্যাপিড ক্রিয়েশন অ্যান্ড টেক ডাউন অ্যান্ড কনসিস্ট অফ ফিউ প্রাইস অফ পসিবল। আমরা যখন রিগ ডিজাইন করব তখন আমাকে প্রাইসটা দেখতে হয়, তারপরে স্পেশাল ক্রেনস, মানে এটা হচ্ছে কোন ক্রেনের সাহায্যে নিতে পারবো কিনা সেটা আমাকে দেখতে হয়। তারপর হচ্ছে অ্যানাবল ড্রিল পাইপ টু বি রান ইনটু দ্য হচ্ছে হোল অর পুল আউট উইথ হচ্ছে মিনিমাম টাইম ওয়েস্টেড, অর্থাৎ আমার টাইম ওয়েস্ট করবে না, কিন্তু আমি হচ্ছে ইজিলি কাজ করতে পারবো। প্রোভাইড দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অ্যাভেলেবল পাওয়ার, আমাদের ওখানে হচ্ছে পাওয়ার এবং হচ্ছে ফ্লুইড সার্কুলেশন সিস্টেম আছে কিনা সেগুলো হচ্ছে মানে বিবেচনা নিতে হয় যখন একটা রিগ ডিজাইন করা হয়। আমি একটু দ্রুত চলে যাই, এখানে একটা দেখো রোটারি ড্রিলিং রিগ, এখানে একটু আরেকটা ফিগার দেওয়া হয়েছে রোটারি ড্রিলিং রিগের। দ্য রোটারি ড্রিলিং রিগ কনসিস্ট অফ 6 মেজর সিস্টেম, 6টা মেজর সিস্টেম আছে। তা তোমাদের যদি কোশ্চেন আছে যে রোটারি রিগ কনসিস্ট অফ 6 মেজর সিস্টেম, যে রোটারি রিগের হচ্ছে মেজর সিস্টেম গুলো কি কি, তাহলে কি কি? রোটেটিং হোস্টিং সিস্টেম, রোটেটিং সিস্টেম, ফ্লুইড সার্কুলেটিং সিস্টেম, পাওয়ার সিস্টেম, ওয়েল কন্ট্রোল সিস্টেম এবং ওয়েল মনিটরিং সিস্টেম। ঠিক আছে, আমি একটু দ্রুত আগাবো এখন। ড্রিল রিগ অ্যাক্সেসরিজ গুলো কি কি? ড্রিল রিগ অ্যাক্সেসরিজ, তোমাদের অনেক সময় কোশ্চেন থাকে যে ড্রিল রিগ অ্যাক্সেসরিজ গুলো লেখো, যেমন আরসি সাইক্লোন, গিয়ার টাইপ রোটেশন হেড, ডাইভার্টার সিস্টেম, হাইড্রোলিক ওয়েট রোটারি স্পিল্টার, মানে এরকম কিছুই আছে। যেমন ব্লো ব্যাক সিস্টেম, হাইড্রোলিক হোস, হাইড্রোলিক মাড মিক্সার, এয়ার অপারেট ডাবল হচ্ছে ডায়াফ্রাম পাম্পস, মাড ট্যাঙ্ক, মাড মিক্সার, তারপর হচ্ছে বিট বাস্কেট, লেফট অ্যান্ড রাইট হ্যান্ড অ্যাঙ্গেল ইন্ডিকেটর, বিট শার্পেনিং সিস্টেম, অর্থাৎ বিটটা যখন হচ্ছে মানে ধারটা কমে যায় তখন ওটাকে আবার হচ্ছে কিভাবে হচ্ছে ধারটা করা হচ্ছে হচ্ছে বিটের হচ্ছে এস গুলোকে আরো শার্প করা হয়। অটোমেটিক লুব্রিকেটর ফর দ্য ডাউন টু দ্য হোল, আমরা যেটা ই করি, কুইক চেক, থ্রেড লুকিং কম্পাউন্ড। এই তোমরা মিউট করো না এখনো, রাস্তার পাশে আসো অথচ মিউট করো নাই। হ্যান্ডেল অয়েলার, তারপরে রিগিং হচ্ছে হার্ডওয়্যার, ফিশিং টুলস, কম্প্রেসর এয়ার, এগুলো সবই হচ্ছে রিগ অ্যাক্সেসরিজ। ডেরিকটা কি? আচ্ছা দেখো, এই যে এটা একটা হচ্ছে যেটা বলি হচ্ছে যে টাওয়ারের মতো, এটাকে আমরা ডেরিক বলি। ডেরিকের হচ্ছে দুইটা পার্ট আছে, একটা স্ট্যান্ডার্ড ডেরিক, একটা মাস্ট। এই যে হচ্ছে এখানে আমরা মাস্ট এটাকে বলছি, আর হচ্ছে এটা এই উপরে অংশটা ক্রাউন ব্লক বলি, আর এটাকে হচ্ছে টাবলিং ব্লক। এটা হচ্ছে কেলি, যেটা হচ্ছে পাইপটা লাগানো থাকে, এটা হচ্ছে কেলি। ঠিক আছে, আমি একটু দ্রুত নিচ্ছি এখন, তোমরা এগুলো দেখলেই বুঝতে পারবা। এগুলো সাইজ গুলো বলা আছে, স্ট্যান্ডার্ড সাইজ, জেনারেল ডাইমেনশন অফ দ্য ডেরিক সাইজ, এখানে বিভিন্ন ধরনের সাইজ বলা আছে এবং তার কি ধরনের ইয়ে হবে সেগুলো এখানে দেখে নিতে পারবা। এখানে হোস্টিং সিস্টেম, যেমন হচ্ছে ক্রাউন ব্লক বললাম, ক্রাউন ব্লক এবং ট্রাভেলিং ব্লক, এই যে ট্রাভেলিং ব্লক। ঠিক আছে, এই ক্রাউন ব্লক আছে এই উপরে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাভেলিং ব্লক, যেটা হচ্ছে মানে ঘুরে ঘুরে হচ্ছে তোমাকে ই করছে পুলিশ সাহায্যে, এটা পুলি। আচ্ছা, আমি একটু আগাচ্ছি। ড্রওয়ার্কস, এখানে আর একটু ড্রওয়ার্কসটা দেখানো হয়েছে যে আসলে কিভাবে কাজ করে। আসলে যে আমাদের যে হচ্ছে পাইপ গুলোকে আমরা যে উঠানামা করাই তা কিসের সাহায্যে? আমরা একটা এখানে একটা পুলি, এই জায়গার সাথে স্টিলের হচ্ছে রুফ সংযুক্ত থাকে, যেগুলো আস্তে আস্তে ও টেনে নেয় আবার হচ্ছে নামাই দেয়। এটা ইজিমা হোস্টিং সিস্টেম। The hosting system is used to rise and lower the drill stream. It is also used to support and lower pipe that is used for casing and tubing. A mast or derrick supports the hook by means of the traveling block or rope, crown block and drawworks. The drawwork is the drawwork is powered by 2 or 3 ইঞ্জিনস, অর্থাৎ দেখো ড্রওয়ার্কস কে কি করে 2 থেকে 3টা ইঞ্জিন হলো তাকে হচ্ছে চালায়। কল প্রাইম মুভার বলা হয়। টু রাইজ অর লোয়ার দ্য ড্রিল স্টিম সো দ্যাট দ্য বিট ক্যান ড্রিল। অর্থাৎ দেখো এই যে আমরা ড্রওয়ার্কস, এটা হচ্ছে 2 থেকে 3টা ইঞ্জিন লাগে এটাকে চালাইতে, যার কারণে ড্রিলটাকে হচ্ছে আমরা রোটেটিং করাইতে পারি। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ আমার অনেকগুলো পেজ করা হয়ে গেছে, আসলে প্রথমে আমি হচ্ছে কম সময়ে তোমাদের অনেক কথা বলে ফেলছি। রোটেটিং ইকুইপমেন্ট, দ্য মেইন কম্পোনেন্টস আর
তোমাদের এটাও কোশ্চেন আসতে পারে, রোটেটিং ইকুইপমেন্ট গুলো কি কি? রোটারি টেবিল, এই যে এটাকে বলা হয় যে রোটারি টেবিল। কেলি, কেলি তোমাদের একটু আগে দেখাইলাম। টপ ড্রাইভ, এই যে উপরে কেলির উপরে যে অংশটা, সুইভেল, যেটা সাহায্যে হচ্ছে মানে করা হয় হচ্ছে আটকায় রাখা হয় এবং হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কি বলে, এটা হচ্ছে ট্রাভেলিং ব্লক যেটা বললাম সেটা আর কি। এবং রোটারি মানে হর্স, মেইন কম্পোনেন্ট রোটেটিং ইকুইপমেন্টের। এখানে দেখো এই যে কেলি, কেলি কোনটা এখানে দেখো বলা আছে যে কেলি, এটা হচ্ছে কেলি। আর এটা রোটেটিং হর্স, এই যে এটাকে রোটেটিং হয়, টাইপটা হচ্ছে ঘোরে। আর এটা রোটারি টেবিল, এই যে এটা হচ্ছে রোটারি টেবিল, এই যে এটা হচ্ছে রোটারি টেবিল। ডিল পাইপ, এটা তো বুঝতে পারছো ডিল পাইপ। আর এই যে নিচের অংশটাকে বলা হচ্ছে ডিল কলার, উপরের অংশটাকে হচ্ছে বলা হচ্ছে ডিল পাইপ। অর্থাৎ এখানে যদি মনে হচ্ছে এই যে ডিল, এটা হচ্ছে ডিল পাইপ, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে ডিল কলার। বোঝা যাচ্ছে? এইটুকু হচ্ছে ডিল কলার, আর এই উপরের যে অংশটুকু এটা হচ্ছে ডিল, এটা হচ্ছে ডিল পাইপ। এখানে এই কোশ্চেনটা তোমাদের অনেক সময় আসে যে একটি সরি হচ্ছে ডিল স্টিমের হচ্ছে গঠন প্রণালী বর্ণনা করো। তাহলে এই ফিগারটা তোমাকে ড্র করতে হবে। এটা একটা ডিল স্টিম, মানে এখানে এই যে কেলি আছে, তারপরে হচ্ছে দেখো যে এই সব ডিল পাইপ আছে, অর্থাৎ এভরিথিং এই যে সংযুক্ত যখন থাকে তখন তাকে বলা হয় হচ্ছে ডিল স্টিম। অর্থাৎ পাইপ এবং ডিল বিট যখন একসাথে সংযুক্ত অবস্থা থাকবে তখন তাকে আমরা বলবো হচ্ছে ডিল স্টিম। এখানে যেমন স্ট্যাবিলাইজার আছে, জার আছে, রিমার আছে, তারপরে ক্রস ওভার সাব আছে, এগুলো সব এখানে সংযুক্ত থাকবে। ডিল বিট দেখতে পাচ্ছ, ডিল বিটটা কেমন? এটা একে অপরে হচ্ছে ঘোরে, তিনটাই ঘুরবে একে অপরের সাহায্যে। রোটেটিং কাট, এটা বলা হচ্ছে রোলিং কাটার বিট। মোস্ট ক্রিটিক্যাল কম্পোনেন্ট ইন রোটারি ডিলিং অপারেশন, দ্য ডিফারেন্ট টাইপস অফ বিট, the two main types of beat, একটা রোলিং কালার কাটার বিট, আর একটা বলা হচ্ছে ন্যাচারাল ডায়মন্ড মানে ফিক্সড কাটার। এছাড়াও আরো কিছু টাইপ আছে, যেমন হচ্ছে ন্যাচারাল ডায়মন্ড, পলিক্রিস্টালাইন ডায়মন্ড, হচ্ছে এরকম বিভিন্ন ধরনের হচ্ছে বিটগুলো আমরা ইউজ করি। আর এই রোটেটিং সিস্টেমটা একটু দেখো এখানে, এই যে এটাকে আমরা বলছি সুইভেল, তাই না? এটা হচ্ছে হোস, এখানে একটা হোস আছে, আর এটা হচ্ছে এটা দিয়ে আটকে দেওয়া হয়, এই পাইপটাকে মানে আটকে দেয়। এটা হচ্ছে অটোমেটিক রোবোটিং সিস্টেম, মানে মানুষ খুব কমিয়ে থাকে। আর এটাকে আমরা বলছি ড্র ওয়ার্কস, যেটা এই যে এখান থেকে হচ্ছে এটাকে মানে কাজ করতেছে। এটাকে চালায় কিন্তু হচ্ছে দুই তিনটা ইঞ্জিন বলা হলো আর কি। আর এটা রোটারি টেবিল, এখানে সবকিছু বলা আছে। এইটা পিকচার তোমাদের লাগবে কিন্তু রোটেটিং সিস্টেম, যদি বলা হয় রোটেটিং সিস্টেমে হচ্ছে চিত্র সহ বর্ণনা করো, তখন এই বর্ণনাগুলো তোমাদের দরকার হবে। দ্য রোটারি ইজ দ্য প্রাইস অফ ইকুইপমেন্ট দ্যাট গিভস দ্য রোটারি ডিলিং রিগ ইটস নেম। ইট ইজ দ্য মেশিন দ্যাট টার্নস দ্য ডিল স্টেম অ্যান্ড দ্য বিট in the order to make whole. A rotary table is fitted with a drive bushing. আমাদের আসলে আমরা একটা এই হয়ে গেছে, আমরা গুগল জুমে যদি নিতাম তাহলে এই সমস্যাটা হতো না, এই যে মাঝে মাঝে কেটে যাচ্ছে এই সমস্যাটা হতো না, কিন্তু জুমে তো আমরা বেশিক্ষণ ক্লাস নিতে পারি না। আচ্ছা, এইগুলো তোমরা একটু দেখে নিও, আমি একটু আগাচ্ছি কারণ আমার এখনো অনেক স্লাইড আছে। এটা জাস্ট হচ্ছে এটা সম্পর্কে একটু বর্ণনা বলা হয়েছে। আমরা এই কোশ্চেনটা যাচ্ছি, ডিলিং হ্যাজার্ড এন্ড কন্ট্রোলিং প্রসেস। আসলে ডিলিং হ্যাজার্ড গুলো কি? যখন আমরা ডিল করি তখন আমাদের কিছু মানে ডিলিং হ্যাজার্ড সৃষ্টি হয়। যেমন হলো কি, আমাদের হচ্ছে সল্ট সেকশন হোল মানে ইনলার্জমেন্ট, অর্থাৎ আমাদের যে হচ্ছে ডিল হোল আছে সেটা হচ্ছে বড় হয়ে যায়, তারপর সেল প্রবলেম হয়, অর্থাৎ যে সেলটা আছে সেটা হচ্ছে পাইপ থেকে আটকায় দেয়। এরকম কিছু আমাদের প্রবলেম আছে, সেই প্রবলেম গুলোকে হচ্ছে আমরা হচ্ছে বলি, যেমন হচ্ছে কি ফর্মেশন ফ্লুইডের প্রবাহ নিয়ন্ত্রণ করা, তারপর গর্তের বিচ্যুতি হয়, আবার ডিল পাইপ ভেঙে যায়, ডিল বিটের ক্ষয় হয়, ডিল বিট কেসিং চ্যাপ্টা হয়ে যায়, ডিল পাইপ আটকায় যায়, এগুলো সবই হচ্ছে আমাদের হলো এই হ্যাজার্ড, ডিলিং হ্যাজার্ড। এখন এইগুলো থেকে আমরা কিভাবে মানে রক্ষা পেতে পারি? তোমাদের এখানে দুইটা কোশ্চেন হতে পারে, ডিলিং হ্যাজার্ড গুলো কি কি লেখো।
আরেকটা আছে কিভাবে কন্ট্রোল করতে পারি। আমরা এখানে বলছি হচ্ছে যে হ্যাজার্ড গুলো কি, এই যে যেগুলো যে বলা হচ্ছে ডিল হ্যাজার্ড, এগুলো সব ডিল হ্যাজার্ড। এবং এখানে কন্ট্রোলিং এর প্রসেসটা আমরা হচ্ছে এখানে যেমন বলা হচ্ছে প্রেসার কন্ট্রোল ইকুইপমেন্ট, এখানে আমরা একটু বলছি আমরা হচ্ছে এই যে কন্ট্রোলিং প্রসেসটা এখানে হচ্ছে এইভাবে বলা হয়েছে। তবে আমরা একটু তোমাদের অন্যভাবে আমি একটু বলি যেটা তোমাদের সহজে মনে রাখতে পারবা। তাহলে হ্যাজার্ড গুলো আমরা কি কি বললাম, যে ডিলিং হ্যাজার্ড, ফিল পাইপ আটকে যাওয়া, হ্যাঁ তারপর বলো, যেমন ফরমেশনের ফ্লুইড প্রবাহ হচ্ছে ঠিক থাকে না, বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া। আমাদের যে হচ্ছে ডিলিং ফ্লুইডটা আমরা দিই সেটা ঠিক মতো কাজ করে না। আবার গর্ত যেটা আছে, অর্থাৎ আমরা যেটা ডিলটা করছি সেটা হচ্ছে বিচ্যুতি হয়ে যায়, অর্থাৎ যেভাবে আমরা চাচ্ছি সেভাবে থাকছে না। আবার ডিল পাইপ ভেঙে যায়, আবার বিডের ক্ষয় হয়। যদি আমাদের ডিলিং ফ্লুইড আমরা সঠিক মতো প্রবেশ না করাতে পারি তখন ডিল বিট হচ্ছে ক্ষয় হয়। আর ডিল বিট ক্ষয় হয়ে গেলে তখন আমাদের হচ্ছে ডিলের হচ্ছে টাইমটা বেশি লাগে, সময় অনেক বেশি লাগে, এটা আমার খরচ বেড়ে যায়। তারপর হচ্ছে ডিল স্টিম আটকায় যাওয়া, অর্থাৎ স্ট্যাক হয়ে যায়, আমরা যেটা বলি সেটাকে হচ্ছে আর কোনো ঘুরতেই দেয় না, এরকম কাজ করে ডিল বিটও ভেঙে যায়। আর কেসিং চ্যাপ্টার হয়ে যায়, আমাদের যে কেসিং গুলো আছে সেটাও চ্যাপ্টার হয়ে যায়। আবার ডিল পাইপ আটকায় যায়। অর্থাৎ এইগুলো থেকে আমরা কিভাবে রোধ পেতে পারি, আমাদের মেইন হচ্ছে অলওয়েজ মনিটরিং করতে হবে। যদি ডিল পাইপ হচ্ছে ডিলিং করার সময় ভুয়া পর্যন্ত বিভিন্ন স্তরে পানি নির্গত হতে থাকে, তখন সিমেন্টিক পদার্থ ব্যবহার করে অর্থাৎ ফ্রিজিং করে এই সমস্যা হতে আমরা হচ্ছে পরিত্রাণ পেতে পারি। আসলে ফ্রিজিং আমরা এখানে করি না, আমরা কি করি যে ধরো আমরা যেভাবে ডিল ফ্লুইডটা দিচ্ছি যে আমাদের রেটিংটা ঠিক থাকছে না, তার মানে কি কোথায় দিয়ে হচ্ছে ডিলিং ফ্লুইডটা অন্য জায়গায় চলে যাচ্ছে। এখন কোথায় যাবে, এখানে মাটির নিচে কোথায় যেতে পারে, কারণ আমরা জানি ফল্ট, আমরা তো সবাই শুনছিলাম তাই না, ফল্ট নাম শুনছো না, ফাটল চ্যুতি যেটা। এখন দেখা যাচ্ছে মাটির নিচে কোথায় ফাটল আছে আমি কিন্তু জানি না। এখন আমি যেখানে ডিল করছি সেখানে একটা ফাটল আছে, আমরা ডিলিং ফ্লুইড দিচ্ছি, ডিলিং ফ্লুইড আর ওইভাবে হচ্ছে আমাদের ব্যাক আসছে না। তার মানে কি এই ডিলিং ফ্লুইডটা কোথাও চলে যাচ্ছে, তখন এটা আমাদেরকে আবার আইডেন্টিফাই করতে হয়, করে ওই জায়গাতে আবার সিমেন্টিং করতে হয়। যখন ওই জায়গাতে আমরা সিমেন্টিং করে দিই তখন আমাদের আবার ডিলিং ফ্লুইড প্রবাহ ঠিক থাকে। আর একটা শেল প্রবলেম, শেলটা কি মানে যেখানে কাদা আছে মানে শেলটা আমরা সাধারণত পাইপকে আটকায় দেয়, এটা হচ্ছে আঠালো টাইপ। এই জায়গাতে যদি তুমি হচ্ছে যেখানে হচ্ছে সিল্ট আছে ওই রেটে যদি তুমি ডিলিং ফ্লুইডটা দাও তাহলে তুমি ওই শেলের কাছে যে তোমাকে আরো আটকায় দিবে, তখন পাইপটা ঘুরবে না। তখন ওই জায়গাতে আমাকে হয়তো অয়েল বেজ হচ্ছে ডিলিং ফ্লুইড ইউজ করতে হবে, অথবা হচ্ছে ওয়াটার বেজ হচ্ছে ডিলিং ফ্লুইড ইউজ করতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে হচ্ছে মাথায় রাখতে হয়। আবার ডিলিং ফ্লুইড ভেঙে যখন যায়, সরি যখন বিচ্যুতি ঘটে হচ্ছে ডিলিং হোল, তখন এটাকে আমরা কিভাবে রোধ করতে পারি। তখন বিচ্যুতি করছে তো আমাকে আমার ডিলিং ফ্লুইডে যে হচ্ছে লিকুইড অর্থাৎ এর ঘনত্ব তো আমার ঠিক নাই, তখন আমার হচ্ছে ডিলিং ফ্লুইডের হচ্ছে ঘনত্ব বাড়াইতে হবে। আমরা যদি ডিলিং ফ্লুইডের ঘনত্ব বাড়াই দিই তখন সে কি করবে, ওই ওই যে হোলটা হচ্ছে ভেঙে যাচ্ছে সেটা হচ্ছে বন্ধ করে দেবে। আবার বিটের ক্ষয় দূরীকরণ কিভাবে করতে পারি, যে বিটের ক্ষয়টা এটা দূর হবে কিভাবে, আমরা যদি হচ্ছে সঠিক মাত্রায় ডিলিং ফ্লুইড প্রবেশ করাইতে পারি তাহলে হচ্ছে বিটের ক্ষয়টা আমরা দূর করতে পারি। আবার ওখানে হচ্ছে যদি ফ্রিকশন তৈরি না হয়, ধরো হচ্ছে প্রচুর টেম্পারেচার তৈরি হয়ে যাচ্ছে, তার মানে কি ডিলিং ফ্লুইড আমি ওখানে সে পর্যন্ত দিতে পারছি না, ওই জায়গায় গরম হয়ে যাচ্ছে, যার কারণে ডিলিং বিটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো যে এই কাজগুলো আমার ওখানে হচ্ছে, তখন আমরা ওখানে বুঝবো যে আমার কিছু সেন্সর ইউজ করি, আমরা যে ডিল স্টিম বলছি এখানে কয়েকটা সেন্সর ইউজ করা হয়। এই সেন্সরগুলো আমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে সে মানে বিভিন্ন ইনফরমেশন দেয়, এবং আমরা যখন একটা স্ট্রাকচার দেখি যে যখন ডিল করা হয় সে এরকম একটা গ্রাফ দিতে থাকে, এরকম একেবারে যে আমি যেমন আঁকাচ্ছি এরকম একটা গ্রাফ দিতে থাকে। আমি ওটা পেনটা নিলে ভালো হতো, এই গ্রাফটা দিতে থাকে।
আর এই গ্রাফটা যখন দেয় তখন যদি ভেঙে যায় তখন এক ধরনের ইনফরমেশন দেয়, একটা একটা হোল সোজা আসার কথা কিন্তু সেইভাবে না আসে এরকম ভেঙে ভেঙে যাচ্ছে, তার মানে কি আমি বুঝতে পারছি যে আমার হোলটা ভেঙে যাচ্ছে, তখন আমাদেরকে এই প্রিকশন গুলো নিতে হয়। আর একটা হচ্ছে ব্লো আউট, আমরা এটাকে বলেছি বিওপি, সংক্ষেপে বলে হচ্ছে ব্লো আউট। ব্লো আউট কেন হয়? স্যার স্যার কথা খুব স্লো আসছে স্যার, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ব্লো আউট, এই ব্লো আউটটা কেন হয়? আসলে ব্লো আউটটা কি, যদি আমরা এই আমরা সংক্ষিপ্তভাবে যদি তোমাদের একটু বলি যে ব্লো আউটটা কি। আচ্ছা, ব্লো আউট হচ্ছে কোনো একটা অয়েল যেখানে আমরা ডিল করছি তার ফরমেশনের প্রেশার যদি আমাদের যে প্রেশারটা আছে, আমরা এটা বলি হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এর চাইতে যদি বেশি হয়ে যায়, অর্থাৎ ফরমেশন প্রেশার যদি হাইড্রোস্ট্যাটিক প্রেশারের চাইতে বেশি হয়ে যায়, তখন ব্লো আউট হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আমরা যে প্রেশারটা প্রোভাইড করছি, আমরা যে রিগ আছে রিগের উপরে আমরা হচ্ছে ডিল পাইপ আছে, ডিল মানে বিট আছে, এর মধ্যে ড্রিং ফ্লুইড আছে, এখন এর যে প্রেশারটা দিচ্ছি এটা তো নিচের দিকে যাচ্ছে প্রেশারটা, তাই না? আর ফরমেশন কোন দিকে প্রেশার দিচ্ছে, সে উপর দিকে প্রেশার দিচ্ছে। এখন এই দুইটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে আমাদের সেখানে ব্লো আউট হয়, ঠিক আছে? আর এটাকে আমাদের রোধ করার সবচেয়ে সহজ উপায় হলো আমাদের গেসিংটা সঠিকভাবে করতে হবে, সিমেন্টেশনটা সঠিকভাবে করতে হবে, এমনকি আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা অলওয়েজ ফরমেশন প্রেশারের চাইতে বেশি রাখতে হবে, তাহলেই আমরা ব্লো আউটটা প্রিভেন্ট করতে পারবো। আমি তোমাদের হচ্ছে এখানে ইংলিশে যা আছে তার চাইতে একেবারে মানে প্রাইমারি স্টেজে আর কি তোমাদের এটা বলছি, কারণ এটাকে যদি আমি তর্জমা করতে চাই হচ্ছে যে ইংলিশটা আছে তাহলে আমার অনেক সময় লাগবে, যেগুলো আমাদের হয়তো এত সময় আমরা পাবো না। আর এই প্রেশারটা আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি দেখো, এটাকে আমরা বলে হচ্ছে এই ব্লো আউট প্রিভেন্টার। এই যে একটা মেশিন দেখছো না, একটা ফিগার, এই যে ফিগারটা বিওপি কনফিগারেশন, ব্লো আউট প্রিভেন্টার একটা কনফিগারেশন। এর মধ্যে কয়েকটা হচ্ছে মানে আছে র্যাম 1, র্যাম 2, র্যাম 3। যদি কোনো কারণে আমরা হচ্ছে এই ফরমেশন প্রেশারকে কন্ট্রোল করতে না পারি, অর্থাৎ ওয়েল বোর প্রেশার বা ফরমেশন প্রেশার, তখন কি হবে, এটা সে উপর দিকে চাপ দিবে। এই চাপে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, এই যে ব্লো আউট প্রিভেন্টার যেটা আছে সে এই পাইপটাকে এক্সট্রাক্ট করে দিবে, মানে সিল করে দিবে একেবারে। অর্থাৎ এটাকে আমাদের অ্যাবান্ডান্ট ঘোষণা করতে হবে। তখন অ্যাবান্ডান্ট যখন ঘোষণা করব তখন কিন্তু আমরা আর এই অয়েলটাকে কোনো কাজ করতে পারবো না। এই অয়েলটাকে তখন আমাদের পরিত্যক্ত ঘোষণা করতে হয়। এই জন্য সবসময় চেষ্টা করতে হয় যে আমরা যেন এই ফরমেশন প্রেশারটাকে কন্ট্রোল করতে পারি। তোমাদের এই ফিগারটাও ড্র করা লাগতে পারে, বিওপি হচ্ছে ব্লো আউট প্রিভেন্টার কনফিগারেশন চিত্র সহ বর্ণনা করো, তখন তোমরা এই প্রিভেন্টারটা হচ্ছে ইউজ করবা। এটা মানে আমরা কিছু হয়তো হচ্ছে যেমন একদিন চেষ্টা করবো কিছু ভিডিও দেখাইতে, সেখানে হয়তো তোমাদের এই বিষয়গুলো আমি দেখাবো। এখানে বলা হচ্ছে ব্লো আউট ইকুইপমেন্ট আর সিলেক্টেড বেসড অন দ্য ম্যাক্সিমাম এক্সপেক্টেড ওয়েল বোর প্রেশার, অর্থাৎ আমাদের যে ওয়েল বোর প্রেশার আছে তার চাইতে বেশি প্রেশার যেন সে রোধ করতে পারে, এরকম আমরা হচ্ছে বিওপি ইকুইপমেন্ট ব্যবহার করব। দ্য প্রেশার rating, size and number of BOP component must be determined by the drilling engineer prior to the drilling the oil. This is the sizing exercise. Diverter is, if required, usually for offshore operation. During the drilling of top or surface hole, make sure the diverter discharge line in 12 inch or above. অর্থাৎ এই যে আমাদের ডিসচার্জার যেটা থাকবে সেটা হচ্ছে 12 ইঞ্চি বা তার চেয়ে বেশি হতে হবে। অ্যাঙ্গুলার প্রিভেন্টার, এই যে অ্যাঙ্গুলার প্রিভেন্টার, ওই যে উপরের অংশটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার প্রিভেন্টার। র্যাম প্রিভেন্টার, র্যাম 1, র্যাম 2, র্যাম 3। তারপর হচ্ছে র্যাম এই ব্লাইন্ড অর শেয়ার র্যাম, ব্লাইন্ড অর শেয়ার র্যাম। এখানে আমরা হচ্ছে বলে হচ্ছে ব্লাইন্ড একটা হচ্ছে মানে র্যাম ইউজ করি, যে ব্লাইন্ড অর শেয়ার, এই ভালগুলো আছে এখানে আর কি। আর চোক ম্যানিফোল্ড, এটাকে কিভাবে কাজ করে দেখো আমি একটু বলি। আমরা আসলে এই যে আমাদের এই যে এর ভিতর দিয়ে ড্রিল পাইপটা প্রবেশ করানো থাকে, এর ভিতর দিয়ে
এখন যদি কোনো কারণে আমরা এটাকে কন্ট্রোল করতে না পারি তখন হচ্ছে এটাকে কেটে দেওয়া হয়। এই জাস্ট একটা যে আছে জাস্ট 1 সেকেন্ড তুমি জাস্ট যদি সুইচটা মানে চাপো সঙ্গে সঙ্গে সে হচ্ছে পাইপটাকে বন্ধ করে দিবে, দিয়ে এটাকে সিল করে দিবে, এই প্রেশারটাকে সে কন্ট্রোল করে নেবে। ঠিক আছে, কারণ এটা পুরোটাই হচ্ছে মেটাল মেটাল দিয়ে তৈরি। আর ভিতরে হচ্ছে যে RAM 1 RAM 2 RAM 3 তিনটা র্যাম দেওয়া আছে, এইটা একটা প্রেশারে মানে আটকে দিবে, এটা একটা আটকে দিবে, এটা একটা আটকে দিবে, তারপরে আবার হচ্ছে অ্যাঙ্গুলার প্রিভেন্টর ইউজ হবে। অর্থাৎ সে এতগুলো প্রেশারকে তখন আর মানে এক্সিট করতে পারে না, যার জন্য এটাকে আমাদের অ্যাবান্ডন ঘোষণা করতে হয়। এই যেমন এই ACR ভালভ, চোক অ্যান্ড কিল লাইন, অ্যাকুমুলেটর অফ বিএফপি কন্ট্রোলিং হচ্ছে বিভিন্ন ইউনিট বলা হয়েছে, কেলি কক হচ্ছে এরকম কয়েকটি আছে। এই বিষয়গুলো একটু দেবো। একটা লস্ট সার্কুলেশন। লস্ট সার্কুলেশনটা কি? আমরা হচ্ছে যেটা বললাম ড্রিলিং ফ্লুইড আমরা যখন প্রবেশ করাই তখন এই সার্কুলেটিং সিস্টেমটা ঠিক থাকে না, অর্থাৎ যে রেটে আমরা ড্রিলিং ফ্লুইডটা প্রবেশ করাচ্ছি সেই রেটে সে ব্যাক দিচ্ছে না। তখনই আমাকে বুঝতে হবে যে আমাদের যে ড্রিলিং ফ্লুইডটা আমরা হচ্ছে প্রবেশ করাচ্ছি তার মধ্যে কোনো একটা ঝামেলা হচ্ছে, তার মানে হয়তো ওখানে কোনো ফল্ট থাকতে পারে, আর এই ফল্টটাকে তখন আমাদেরকে রোধ করতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি একটা হ্যাঁ আমি একটু ক্লাসে আছি, পরে ফোন দিচ্ছি আপনাকে। হ্যাঁ ক্লাসে আছি, পরে ফোন দিচ্ছি আপনাকে। আচ্ছা হ্যাঁ ওকে। আমি প্রায় শেষের দিকে আসছি, আর একটু মনে আছে। ডিলিং হ্যাজার্ড অ্যান্ড কন্ট্রোলিং প্রসেস। A deal hazard is defined as many event of the critical path of drilling operation. Using a DHM approach early in the oil planning process is essential to the effectiveness and success. DHM focus on oil bore stability and consequential hazards such as stack pipe, fluid loss, and equivalent circulating density management. This even lead to non-productive drilling time in the least case or catastrophic oil bore failure and jeopardized oil control in the worst case. DHM required understanding the uncertainty of the drilling margin. The safe applied ECD হচ্ছে equivalent circulating density between the হচ্ছে in situ pore pressure and stress equivalence and the fracture gradient as a result of the overburden at true vertical depth, because all drilling operation have risk. Migrating this risk is fundamental of DHM, মানে drilling hazard হচ্ছে ম্যানেজমেন্ট এটা আর কি। তাহলে এখানে আমরা আসলে মূলত বললাম যে হ্যাজার্ড গুলো কি কি, তার সাথে সাথে কিন্তু আমি বলছি এটাকে কিভাবে কন্ট্রোলিং করা যায়। তার মানে তোমরা হচ্ছে প্রথমে লিখবা হচ্ছে হ্যাজার্ড গুলো কি কি সেই পয়েন্ট আউট করবা, এবং প্রত্যেকটা আমরা কিভাবে কন্ট্রোলিং করতে পারি সেটা ওখান দিয়ে হচ্ছে এটা বর্ণনা করবা। হচ্ছে একটা বলা হচ্ছে দ্য ইনিশিয়াল ফেজ অফ দ্য প্রসেস ইজ হোয়ার দ্য ওয়েল ইজ ফর্মুলেটেড অ্যান্ড objectives are determined. Smart oil objectives consider and define the following: স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, অ্যাচিভেবল হতে হবে, এবং রিলেভেন্ট হতে হবে, এবং টাইমলি হতে হবে। এই কয়েকটা জিনিস মনে রাখবা, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট, টাইম। এটা হচ্ছে স্মার্ট, এই যে বলা হচ্ছে স্মার্ট অবজেক্টিভস। এই বিষয়গুলো আমরা কন্ট্রোলিং করেই হচ্ছে এটা করব। এখানে আরো কিছু বলা আছে, আমি আর এত করছি না, একটু দ্রুত যাচ্ছি। আচ্ছা এইটা একটা আমার দরকার, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্স অফ অয়েল কন্ট্রোল। এটা গুরুত্বটা কি? আসলে দেখো, আমরা যদি হচ্ছে এই অয়েলকে কন্ট্রোল করতে না পারি তখন আমাদের কি হতে পারে, সেখানে একটা অয়েল কিক হতে পারে, অর্থাৎ বিওপি হতে পারে। আর বিওপি হওয়া মানে আমাদের এখানে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে হচ্ছে মানে ডিস্ট্রয় হয়ে যেতে পারে। যার কারণে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যখন একটা আমরা অয়েল করব তার কন্ট্রোলিং প্রসেসটা আমাদের খুবই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এই জন্য আমরা এখানে বলছি oil control is one of the most important aspect of drilling operation. Improper handling of kick is oil control can result in blowout with every grave consequence, including the loss of valuable resources and also life of field personnel. Even though the cost of a blowout as a result of improper or no oil control can easily
risk several millions of US dollar. The monetary loss is not as serious as the other damage that can occur. Irreparable damage to the environment, waste of valuable resource, ruined equipment, and most importantly, the safety and lives of personnel of the drilling rig. তাহলে বুঝতে পারছো এখানে আমাদের কি ধরনের ক্ষতি হতে পারে? আমাদের জীবনের মানে জীবন ঝুঁকির মুখে পড়ে যাবে। আমরা যে জায়গাটা হবে ওই জায়গাটা হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাবে। সেখানে হচ্ছে হাজার হাজার কোটি টাকা আমাদের ক্ষতি হবে। যার জন্য ওয়েল কন্ট্রোলিং করাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের রেফারেন্সটা একটু দেওয়া আছে তোমাদের। আমি আসলে কোন বইগুলো ফলো করছি। এখানে আছে অয়েল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন বাই হুসাইন রাবিয়া। আর একটা হচ্ছে অয়েল অ্যান্ড অয়েল গ্যাস ডিলিং সার্ভিসিং ই টুলস, ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, ডিলিং ইঞ্জিনিয়ারিং অথর প্রফেসর জন ফোর্ড, পেট্রোলিয়াম অয়েল ড্রিলিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ড্রিলিং। এখানে একটু কমা হবে, সরি আমি এটাই করি নাই। আচ্ছা এটা একটু দেখে নিও, এখানে একটা কমা বসবে আর কি। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ড্রিলিং অ্যান্ড ওয়েল কমপ্লিশন বাই কার্ল গ্যাথি। অ্যান্ড তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। থ্যাঙ্কস টু অল। স্যার কোশ্চেন নাই স্যার, তবে এটা কি স্যার পিডিএফ ফাইলে পাবো না? হ্যাঁ আমি পিডিএফ তোমাদের দিয়ে দেবো। ওকে স্যার। আমি একটু আসলে আজকে খুব দ্রুত ক্লাস নিলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে নেক্সটে হচ্ছে তোমরা বলতে পারবো, ঠিক আছে? আমি তোমাদের কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। আমি চাই যে তোমাদের কোনো রকম যেন সমস্যা না থাকে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে।